হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা ডিএসসি 1A-তে হিস্ট্রি রেখেছো এবং আধুনিক ইউরোপের সমাজ ও অর্থনীতি নিয়ে পড়াশোনা করছো। তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন আমি অনেক আগেই দিয়ে রেখেছি এবং তার থেকে কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নের উত্তরও আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি। এছাড়া আমি তোমাদের জন্য একটি 5th সেমিস্টারের প্লে লিস্ট বানিয়ে রেখেছি, সেইখানে তোমরা সমস্ত উত্তরগুলো পেয়ে যাবে। যদি তোমাদের অসুবিধা হয় যে যেমন ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, 5th সেমিস্টার সবই তো এক জায়গায় আছে চ্যানেলের মধ্যে, তাই তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু আমি আলাদা আলাদা করে একটা প্লে লিস্ট বানিয়ে রেখেছি। সেখানে গিয়ে তোমরা থাম্বনেল দেখে যে যে সাবজেক্টের আমি সাজেশান দিয়েছি সেই সমস্ত সাবজেক্টের অ্যান্সারও দিয়েছি, সেগুলো তোমরা ওখান থেকে কালেক্ট করে নেবে। আজকে আমি যে প্রশ্নের উত্তরটা দিয়ে দেব সেটা হচ্ছে তোমাদের খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। ষোড়শ শতকে ইউরোপে মূল্য বিপ্লবের ধারণাটিকে অর্থনৈতিক ঐতিহাসিকগণ কিভাবে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ ষোড়শ শতকের ইউরোপের যে মূল্য বিপ্লবের ধারণা, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এছাড়া দেখো, যেগুলো লাল কালিতে দাগ দেওয়া আছে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা ওগুলো ওখান থেকে কালেক্ট করে নিও। চলো দেখে নেওয়া যাক অ্যান্সারটি। এখান থেকে বলবে ষোড়শ শতকের ইউরোপে অর্থনৈতিক ইতিহাসে প্রাইস রেভলিউশন বা মূল্য বিপ্লব ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ষোড়শ শতকের মূল্য বিপ্লব বলতে সাধারণভাবে যা বোঝানো হয় তা হলো ষোড়শ শতকের প্রারম্ভের কাল থেকে সপ্তদশ শতকের প্রারম্ভ পর্যন্ত দ্রব্যমূল্যের বৃদ্ধির ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনকে। জিনিসপত্রের মূল্যের এই অস্বাভাবিক বৃদ্ধির জন্য আমেরিকা থেকে ইউরোপের বাজারে আগত সোনা ও রূপার সমাগমকে দায়ী করা হয়। প্যারা চেঞ্জ করে লিখবে। আছে এখানে দেখো কয়েকটা লেখকের নাম আছে, তোমরা যদি চাও এগুলো দিয়ে দিতে পারো। অর্থাৎ ফার্নান্ড ব্রোজেল এবং জা বোদা অ্যাডাম স্মিথ সম্পর্কে কিছু বলা হয়েছে, যদি বলার থাকে তাহলে বলে দেবে। জা বোদা এর ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, অত্যাধিক অর্থের পরিচলন মূল্য বিপ্লবকে সম্ভব করেছে। 1470 থেকে 90 খ্রিস্টাব্দের মধ্যেই বোহেমিয়ার রূপার খনিগুলি সক্রিয় ছিল অতিমাত্রায়, ফলে বাইরে থেকে নয়, অর্থাৎ দক্ষিণ আমেরিকা বা অন্য দেশ থেকে নয়, ইউরোপের অভ্যন্তরেই মূল্য বিপ্লবের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। পরবর্তীকালে দক্ষিণ আমেরিকা থেকে আগত অর্থ মূল্য বিপ্লবকে আরও অগ্রসর করে। এরপর এখানে চলে আসবে পরের পেজে। এখান থেকে বলবে, কিন্তু বিভিন্ন তথ্য পরিসংখ্যান থেকে জানা যায় যে ষোড়শ শতকে শুধুমাত্র দ্রব্যমূল্যের ক্ষেত্রে বৃদ্ধি ঘটেনি, উৎপাদনের ক্ষেত্রেও যথেষ্ট বৃদ্ধি দেখা যায় এবং এর ফলে সাধারণ অর্থনৈতিক ক্রিয়াকলাপের সম্প্রসারণ ঘটে। চারবাটের মতে কোনো দেশে যদি উৎপাদনের স্বল্পতা থাকে তাহলে দ্রব্যমূল্যের বৃদ্ধি অনেক সময় হঠাৎ করে কোনো বিশেষ কারণ ছাড়াই ঘটে যায়। অন্যদিকে আবার ঠিক যে বাজারে সোনা এবং রূপার আমদানি ছাড়া অনেক সময় অর্থনৈতিক ক্রিয়াকলাপের সম্প্রসারণ ঘটে এবং অর্থনীতিতে গতির সঞ্চার হয়। এটা বলবে, অর্থাৎ কোয়ান্টিটি থিওরি অব মানি, যা বিভিন্ন দেশের মুদ্রাস্ফীতির কারণ হয়ে থাকে, বিশেষত এর সঙ্গে যদি উৎপাদন স্বল্পতা যুক্ত হয় সেক্ষেত্রে দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রবণতা দেখা যায়। চারবার্ট মনে করেন যে প্রবণতা ইউরোপে ষোড়শ শতকে মূল্য বিপ্লবের কারণ ছিল। এই প্রবণতাটাই ষোড়শ শতকের মূল্য বিপ্লবের কারণ ছিল। এরপরে এটা বলবে, সবশেষে বলা যায় যে ষোড়শ শতকে পূর্ব এবং মধ্য ইউরোপের তুলনায় পশ্চিম ইউরোপের শুধুমাত্র খাদ্যশস্যের ক্ষেত্রে মূল্যবৃদ্ধি ঘটে। অবশ্য ষোড়শ শতকের মধ্যভাগ থেকে পূর্ব ও মধ্য ইউরোপের কৃষিজনিত পণ্য ও খাদ্যশস্যের মূল্যবৃদ্ধির লক্ষ্য করা যায়, যদিও সেই অনুপাতে শ্রমিকের মজুরি তেমন বৃদ্ধি পায়নি। যাই হোক, একথা অনস্বীকার্য যে মূল্যস্তরের ওঠানামার সঙ্গে উৎপাদন ও পরিষেবার যোগ অতি ঘনিষ্ঠ। এক কথায় বলা যায় যে যে সকল বিষয় দ্রব্যমূল্য বৃদ্ধিকে ত্বরান্বিত করেছিল সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কৃষি বিপ্লব, যোগাযোগ, বিজ্ঞান প্রযুক্তিগত উন্নতি, কাঁচামালের চাহিদা এবং সর্বোপরি হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। তবে চিরন্তন এই বিষয়গুলি ইউরোপের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন রূপ পরিগ্রহ করেছিল। তাহলে এই গেল যে তোমাদের মূল্য বিপ্লবের যে ধারণা। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটা পরীক্ষায় আসার চান্স অনেক বেশি। তোমরা এটা খাতায় তুলে ভালো করে মুখস্থ করে নিও এবং যে যে প্রশ্নগুলো আমার দেওয়া হয়ে গেছে সেগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। লাল কালিতে দাগ দেওয়া আছে যে সমস্ত প্রশ্নের উত্তর। আর বেশি বাকি নেই, হয়তো 5-6টা বাকি আছে, সেগুলোও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই
একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।